আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। ওকে, আমি তোমাদের সবার সালাম নিয়েছি এবং সবাইকে বলছি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই নিশ্চয়ই ভালো আছো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের আজকের ক্লাসে স্যার আসসালামু আলাইকুম। জানাচ্ছি। পিজ্জা খাইলাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার সাথে অনেকদিন ধরে দেখা হয় না স্যার। তোমাদের অনেকদিন পর ক্লাসে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। ইয়েস স্যার, অনেক ভালো লাগছে স্যার। ওকে, আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। তো এখন ক্লাস শুরু করা যাক। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি সবার কথাই শুনতে পাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে সবাই টেবিলের উপরে খাতা কলম এবং তোমার বই রেডি রাখো। ওকে? ইয়েস স্যার, রেখেছি। ইয়েস স্যার, রেখেছি স্যার, রেখেছি। আসসালামু আলাইকুম স্যার, রেখেছি স্যার। আসসালামু আলাইকুম আমার শিক্ষার্থী বন্ধুরা। আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুরো সময় জুড়ে তোমাদের সাথেই থাকবো আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল নাহিয়ান মিজান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায় সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ। পাঠ থেকে তোমরা শিখতে পারবে পাঠ 1 সামাজিক সম্পদ, যেমন বিদ্যালয়, হাসপাতাল এবং এছাড়া রয়েছে পার্ক ও খেলার মাঠ। তোমরা আরো শিখতে পারবে পাঠ 2 থেকে রাষ্ট্রীয় সম্পদ, যেমন সড়ক, রেলপথ, সেতু সম্পর্কে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। পাঠ 1 সামাজিক সম্পদ। সামাজিক সম্পদ জানার আগে আমাদেরকে জানতে হবে সম্পদ বলতে কি বুঝি। যদি আমরা বুঝতে পারি সম্পদ কি, তাহলেই আমরা বুঝতে পারবো সামাজিক সম্পদ। সম্পদ বলতে আমরা বুঝি জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সে সবই হচ্ছে সম্পদ। সামাজিক সম্পদ বলতে আমরা বুঝি মানুষের জীবন যাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। সামাজিক সম্পদের এইসব সুবিধাগুলি সরকারি বা বেসরকারিভাবে পাওয়া যায়। তাহলে আমরা শিখতে পারলাম সম্পদ বলতে কি বোঝায়। সম্পদ বলতে বোঝায় জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। আর সামাজিক সম্পদ কি? সামাজিক সম্পদ হলো মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য যে বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধা রয়েছে সেগুলোই সামাজিক সম্পদ। তাহলে আমরা বেশ কিছু সামাজিক সম্পদ নিয়ে আলোচনা করব। বিদ্যালয়ে তোমরা তোমাদের বিদ্যালয়ের একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে এসেছো যে প্রত্যেক মানুষের 6টি মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে একটি হলো শিক্ষার অধিকার। পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে এজন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। তাহলে শিক্ষা যেরকম প্রত্যেক মানুষের জন্য মৌলিক অধিকার, তাহলে শিক্ষা কেন দরকার
কেন মানুষ পড়ালেখা শিখে? পড়ালেখা শিখে এজন্য যে পড়ালেখা শেখার মাধ্যমে জীবনযাপনের মান উন্নয়ন করা যায়। এজন্যই দেশের প্রতিটি এলাকায় বিদ্যালয় রয়েছে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে গ্রামে ও শহরে যে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যাতে সব শিশু পড়ালেখার সুযোগ পায়। কারণ শিক্ষা হলো একটি মৌলিক অধিকার, যে কারণে আমাদের সবার জন্যই শিক্ষার সুযোগ রয়েছে। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে বিদ্যালয় কেন সামাজিক সম্পদ? বিদ্যালয় এই কারণে সামাজিক সম্পদ যে বিদ্যালয় থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং সেই শিক্ষা লাভের মাধ্যমে একজন মানুষ তার জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে। আর জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে যে সম্পদ দ্বারাই, তাই হলো সামাজিক সম্পদ। এরপরে আমরা জানবো হাসপাতাল সম্পর্কে। তোমরা বাংলাদেশের একটি সুনামধন্য হাসপাতালের ছবি দেখতে পাচ্ছ। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে একটা হাসপাতাল কেন সামাজিক সম্পদ? হ্যাঁ, হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ। হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ যেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তোমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে অনেক হাসপাতাল দেখেছো। কেন সেই হাসপাতালগুলো সামাজিক সম্পদ? ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন এবং সেবা যত্ন করেন। যেহেতু হাসপাতালে ডাক্তার এবং নার্স কর্তৃক রোগীরা সেবা যত্ন পেয়ে সুস্থ হয়ে ওঠে এবং জীবনযাপনের মান উন্নয়নের অবদান রাখে, তাই হাসপাতাল একটি সামাজিক সম্পদ। এরপর আমরা জানবো ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। বাংলাদেশে যে কয়েকটি প্রধান ধর্ম রয়েছে, ধর্মের মানুষ রয়েছে, সেই ধর্মের মানুষদের প্রধান প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছ। বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহকে দেখতে পাচ্ছ মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জা। কেন ধর্মীয় প্রতিষ্ঠান একটি সামাজিক সম্পদ? সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ তার নিজ নিজ ধর্মের নিয়মাবলী পালন করে এবং তা নিজের বাস্তব জীবনে প্রয়োগ করে বলে তার জীবন মানে উন্নয়নে সহযোগিতা পায়। সেই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান একটি সামাজিক সম্পদ। বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, যেমন মুসলমানদের জন্য আছে মসজিদ, হিন্দুদের জন্য রয়েছে মন্দির, বৌদ্ধদের জন্য আছে প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য রয়েছে গির্জা। অর্থাৎ দেখা যায় প্রত্যেক ধর্মের তার নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যার মাধ্যমে সে তার জীবনমানকে পরিবর্তন করতে পারে। তাই ধর্মীয় প্রতিষ্ঠান একটি সামাজিক সম্পদ। এরপর আমরা আরো একটি সামাজিক সম্পদ সম্পর্কে জানবো। তোমরা খেলার মাঠের একটি ছবি দেখতে পাচ্ছ, পার্ক ও খেলার মাঠ। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পড়াশোনার পাশাপাশি অবসর সময় পার্কে বা খেলার মাঠে খেলাধুলা করে থাকো। খেলাধুলা কেন করে থাকো? কারণ খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। গ্রাম ও শহরের অনেক এলাকায় খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে। অনেক এলাকায় পার্ক আছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করেন। অর্থাৎ ঢাকা শহরে আমরা অনেক পার্ক দেখতে পাই যেখানে তোমরা তোমাদের পরিবার সহ ঘুরতে বেরিয়ে আনন্দ লাভ করতে পারো। সেই পার্কে বা খেলার মাঠে খেলাধুলা করে তোমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারো। যেমন তোমাদের কলেজে প্রায় 52 একর এরিয়া জুড়ে অনেক বড় বড় মাঠ রয়েছে যেখানে তোমরা খেলাধুলার সুযোগ পেয়ে থাকো। খেলাধুলার জন্য যে খেলার মাঠ তোমরা ব্যবহার করো তা একটি সামাজিক সম্পদ।
এইসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। যেহেতু আমরা সামাজিক সম্পদের মাধ্যমে নিজেদেরকে উন্নতি করতে পারছি, নিজেদের জীবনমানকে উন্নত করতে পারছি, সেজন্য সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত, কারণ এগুলো আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজন মেটায়, জীবনযাপনের মান উন্নত করে এবং আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। আমরা যে বিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, পার্ক ও খেলার মাঠ সম্পর্কে আলোচনা করেছি, সেগুলো আসলে সামাজিক সম্পদ। এবং কেন সামাজিক সম্পদ? কারণ আমরা জেনেছি যে সামাজিক সম্পদ হলো মানুষের জীবন মানকে উন্নত করে এবং জীবন মান উন্নতকরণের ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা রয়েছে তাই সামাজিক সম্পদ। এরপরে আমরা আলোচনা করব পাঠ 2 থেকে রাষ্ট্রীয় সম্পদ। তোমাদের নিশ্চয়ই জানা উচিত এবং জেনে থাকবে যে সামাজিক সম্পদের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদ। কেন একে রাষ্ট্রীয় সম্পদ বলা হচ্ছে? আরেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে, এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। অর্থাৎ সরকার জনগণের সুবিধার জন্য নানা ধরনের সুবিধা তৈরি করে দেয়, এগুলোই রাষ্ট্রীয় সম্পদ। তোমরা নিশ্চয়ই জেনে থাকো, তোমাদের অভিভাবক, পিতামাতা, তোমাদের গুরুজনরা যারা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নাগরিক, তারা সরকারকে কর দেয়, যা দিয়ে রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। আমরা সরকারকে কর দেই কেন? কারণ সরকার দেশের জনগণের কাছ থেকে যে কর পেয়ে থাকে তা দিয়ে এই সম্পদগুলি তৈরি করে এবং সেই সম্পদকে রক্ষণাবেক্ষণ করে। এবার আমরা আলোচনা করব দেশের কতগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে। সড়ক আমাদের চলাচলের সুবিধার জন্য রাষ্ট্র এই সড়ক তৈরি করে দিয়েছে। সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে এবং প্রয়োজনে এগুলো মেরামত করে। আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজে সড়ক ব্যবহার করি। এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে তা আমরা সকলেই ব্যবহার করতে পারি। অর্থাৎ সড়ক শুধু আমাদের নিজেদের জন্য নয়, আমাদের এক স্থান থেকে অন্য স্থানে মালামাল আনা নেওয়ার কাজেও সড়ক ব্যবহার করে থাকি। তো আমরা সহজেই বুঝতে পারি যে আমরা দেশে যে সড়ক, রোড বা রাস্তা দেখতে পাই তা আসলে রাষ্ট্র আমাদের চলাচলের সুবিধার জন্য তৈরি করে দিয়েছে। এই সরকার চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করেছে, সেগুলো বা প্রয়োজনে মেরামত করে। কেন মেরামত করে? জনগণের সুবিধার জন্যই। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ রেলপথ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই কম বেশি রেলগাড়িতে চলাচল করেছো। চিত্রে আমরা একটি রেলপথ দেখতে পাচ্ছি। যখন তুমি রেলগাড়িতে চড়ো তখন অবশ্যই রেলপথ দেখে থাকবে। অনেক সময় আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে রেলপথ দেখে থাকি। কেন রেলপথ একটি রাষ্ট্রীয় সম্পদ? সড়ক পথের মতোই আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ। এই দীর্ঘ রেলপথ আমাদের দেশে বিভিন্ন স্থান জুড়ে রয়েছে। অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করেন। রেলগাড়িতে সহজেই
অনেক মালামাল আনা নেওয়া করা যায়। তোমার নিশ্চয়ই যখন রেলগাড়ি দেখে থাকো, দেখবে যে রেলগাড়িতে অনেকগুলো বগি সংযুক্ত করা থাকে। দেখা যায় যে একটি বাস যখন চলে হয়তোবা 50 থেকে 60 জন যাত্রী থাকে, কিন্তু একটি ট্রেনে প্রায় 12 থেকে 18টা বা 24টা বগি থাকে, যেখানে অনেক মানুষ চলাচল করতে পারে একই সাথে, এবং একই সাথে অনেক মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা যায়। রাষ্ট্র এই সুবিধার জন্যই রেলপথ নির্মাণ করেছে এবং রেলগাড়িতে চড়ার সুযোগ করে দিয়েছে। এরপরে আমরা আরেকটি রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জানব। তোমরা চিত্রে একটি সেতু দেখতে পাচ্ছ। এই সেতুটি হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু। তোমরা যদি কখনো টাঙ্গাইল বা সিরাজগঞ্জে যেয়ে থাকো, তবে অবশ্যই এই বঙ্গবন্ধু সেতুটি দেখে থাকবে। এটি যমুনা নদীর উপর তৈরি করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে এবং দেখা যায় আমাদের দেশে অনেক বড় বড় নদী আছে, তাই আমাদের অনেক সেতু দরকার। গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো। অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য আছে দীর্ঘ সেতু। আমাদের দেশে কয়েকটি দীর্ঘ সেতু হলো বঙ্গবন্ধু সেতু, যেটা যমুনা নদীর উপর তৈরি, চীন মৈত্রী সেতু, যেটা বুড়িগঙ্গা নদীর উপর তৈরি। তোমরা নিশ্চয়ই ঢাকার নিকটবর্তী বুড়িগঙ্গা এলাকায় গিয়েছো, যেখানে এই চীন মৈত্রী সেতুটা দেখতে পারবে। এবং পাবনা ঈশ্বরদী এরিয়া পদ্মা নদীর উপর রয়েছে লালন শাহ সেতু। এই সেতু তৈরির কারণে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো যে বর্তমানে বাংলাদেশে একটি দীর্ঘ সেতু নির্মাণ করা হচ্ছে। সেটি কোনটি হতে পারে? পদ্মা সেতু। বর্তমানে পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু, পদ্মা সেতু নির্মিত হচ্ছে। আশা করি খুব শীঘ্রই সরকার পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করবে এবং বাংলাদেশের জনগণ খুব সহজেই তা যাতায়াতের সুযোগ পাবে। এবং পদ্মা সেতু নির্মিত হলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন নিয়ে আসবে। এজন্য আমরা সবসময় সরকারকে ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের জনগণ সরকারের নিকট কৃতজ্ঞ। আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি পাঠ 1 থেকে সামাজিক সম্পদ এবং পাঠ 2 থেকে রাষ্ট্রীয় সম্পদ। এবার আমরা আসবো প্রশ্নোত্তর পর্বে। তার আগে একটা কথা বলতে চাই, পাঠ 1 সামাজিক সম্পদ, পাঠ 2 রাষ্ট্রীয় সম্পদ, এ থেকে তোমাদের বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? নো স্যার। নো স্যার। নো স্যার, একদমই না। অনেক প্রবলেম হয় নাই স্যার। নো স্যার, অনেক ভালো করেই বুঝছি। লেকচারটা কি সবাই অনেক ভালো করে বুঝছি স্যার, বুঝছি। কোনো প্রবলেম হয় নাই স্যার, কোনো প্রবলেম হয় নাই। কেমন লেগেছে তোমাদের? নো প্রবলেম। জি স্যার। তোমাদের কেমন লেগেছে? স্যার অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে। ভালো লেগেছে। ওকে বাবা, এবার শোনো, আমরা এবার প্রশ্নোত্তর পর্বে যাব। আমি সব শুনছি। আমরা এবার প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে কিছু নিয়ম আছে, সেটা শুনে রাখো। সেটা হলো, আমি যখন প্রশ্ন করব, ওকে স্যার বলেন। এখানে প্রায় 52 জন স্টুডেন্ট প্রেজেন্ট আছো। আমি যখন প্রশ্ন করব, তখন যদি প্রশ্নের উত্তরটি তোমাদের জানা থাকে বা জেনে থাকো বা বুঝতে পারো, তাহলে উত্তর তোমরা দিতে পারো। যদি না পারো, তাহলে অবশ্যই বলবে যে স্যার, সরি স্যার। তখন আমি তোমাদের উত্তরটি ভালো করে বুঝিয়ে দেবো। ওকে? সো আমি যখন প্রশ্ন করব, প্লিজ তোমরা সবাই সাইলেন্ট থাকবে। এটা সবার জন্য সুবিধা হবে, যেহেতু আমাদের প্রযুক্তি একই সাথে অনেকগুলো সাউন্ড নিতে পারে না। সো নর্মাল ক্লাসের মতো সবাই যদি একই সাথে অ্যান্সার করো, সেটা অনেক বড় সাউন্ড হয়ে যাবে। সো আমি যখন কথা বলবো, তোমরা শুনে তারপর অ্যান্সার করবে। ওকে? প্রশ্নোত্তর পর্বে তোমাদের জন্য থাকবে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হলো, সম্পদ কি? সম্পদ বলতে আমরা কি বুঝি?
সম্পদ বলতে কি বোঝায়? জীবন যাপনের জন্য যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন সেটা সবই হচ্ছে সম্পদ। তারপরে মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধা সাকে সামাজিক সম্পদ বলা হয়। ওকে ওকে আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। জীবনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। ওকে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। অনেক স্যার, উত্তরটা ঠিক হয়েছে। এবার আমি তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মেটায় তাই সম্পদ। সবাই একই সাথে অ্যান্সার করবে না। শোনো, আমি যার নাম মেনশন করব একমাত্র সেই অ্যান্সার দিবে। আমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, সেখানে আমি কিছু প্রশ্ন করব, যার নাম মেনশন করব সেই উত্তর দিবে। সাউন্ডের কারণে আমরা যার নাম মেনশন করব সেই অ্যান্সার দিবে। থ্যাংক ইউ বাবা, যদি আমাকে সহযোগিতা করো আমি খুব খুশি হব। সাফওয়ান হাকিম লাদির, তোমার নিকট প্রশ্ন যে তোমার জানা মতে কয়েকটি দীর্ঘ সেতুর নাম বলো। শামস খান আসো। জানি না। ইয়েস স্যার। 11145 ইয়েস স্যার। তুমি কয়েকটি দীর্ঘ সেতুর নাম বলো। স্যার, বঙ্গবন্ধু সেতু, চিমচি সেতু, লালন শাহ সেতু স্যার। ওকে থ্যাংক ইউ। আমি যাকে প্রশ্ন করব সেই অ্যান্সার করবে, অন্য কেউ দিবে না। হ্যাঁ স্যার। ওকে, আমরা উত্তরটি পেয়ে গেছি। থ্যাংক ইউ। তোমাদের সেতু, লালন শাহ সেতু এবং আরো অনেক সেতু রয়েছে বাংলাদেশে, তাই না? অনেক বড় বড় সেতু রয়েছে। ইয়েস স্যার। ওকে, সবাই মাইক অন করে রাখছে স্যার। এবার আইমানকে প্রশ্ন করছি। ক্যাপ্টেন আইমান। ইয়েস স্যার। আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে সরকার কোন সম্পদ তৈরি করে? রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ। গুড। থ্যাংক ইউ স্যার। বলবে না, শুধু যাকে জিজ্ঞাসা করবে তারপর আর কেউ বলবে না। ওকে থ্যাংক ইউ। সে ছাড়া আর কেউ বলবে না। দিয়েছো। ওকে, আমরা সবাইকে বলে দিচ্ছি, সরকারকে যে কর দিই তা দিয়ে সরকার কোন সম্পদ তৈরি করে? রাষ্ট্রীয় সম্পদ। থ্যাংক ইউ সবাইকে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। রোল নাম্বার 16935 16935। ইয়েস স্যার। তোমার নিকট প্রশ্ন, সম্পদ প্রধানত কত প্রকার? সম্পদ প্রধানত কত প্রকার ও কি কি? সম্পদ প্রধানত 4 প্রকার। সরি বাবা, অ্যানসারটি হয়নি। সম্পদ প্রধানত 2 প্রকার। এক হলো সামাজিক সম্পদ। স্যার, সম্পদ হলো একটা স্যার, এখন আবার মিউজিক বাজতেছে। সম্পদ। এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। স্যার, মিউজিক বাজছে। আমাকে আরেকবার বলেন না, তা দেখি পারবো। আচ্ছা, রাকিবুল ইসলাম রাকিব। ইয়েস স্যার। তোমার নিকট প্রশ্ন, বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠানের নাম কি? গুড, থ্যাংক ইউ। তোমার মাধ্যমে আমি সবাইকে বলে দিচ্ছি বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠানের নাম। থ্যাংক ইউ। অ্যান্সার সঠিক হয়েছে। হ্যাঁ, তোমার। স্যার, আমাকে আরেকবার জিজ্ঞাসা করেন না। ওকে, আমি করব। নাহিদুল ইসলাম, শুনতে পাচ্ছ? নাহিদুল ইসলাম। ইয়েস স্যার। তোমার নিকট প্রশ্ন, বর্তমানে কোন নদীর উপর আরেকটি সেতু নির্মিত হচ্ছে? স্যার, আমাদের পদ্মা নদীর উপর একটি সেতু তৈরি। স্যার, পদ্মা নদীর উপর পদ্মা সেতু থ্যাংক ইউ। তোমাদের অ্যানসার সঠিক হয়েছে। থ্যাংক ইউ। সেতু তৈরি হচ্ছে। তোমাদের অ্যানসার সঠিক হয়েছে। বর্তমানে নদীর উপর আরেকটি সেতু নির্মিত হচ্ছে। থ্যাংক ইউ। অ্যানসার সঠিক হয়েছে। স্যার, মাইক সবাই অন করে রাখি, কিছু শোনা যায়। ওকে, প্লিজ সাইলেন্ট রাখো। এরপরে প্রশ্ন আদিব শাহরিয়ার কাছে। আদিব শাহরিয়া, শুনতে পাচ্ছ? স্যার, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। তোমার নিকট প্রশ্ন, আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে সরকার কোন সম্পদ তৈরি করে? দিয়েছেন।
রাষ্ট্রীয় সম্পদ। থ্যাংক ইউ। আর এটা তো আমাকে জিজ্ঞেস করেছিলেন। ওকে, রাষ্ট্রীয় সম্পদ। পরবর্তী প্রশ্ন যাচ্ছি। ওকে, তোমরা সবাই খুব লক্ষ্মী ছেলে, ভালো ছেলে, আমাকে সহযোগিতা করো, আমরা খুব ভালো জিনিস শিখতে পারবো। হ্যাঁ, ওকে লক্ষ্মী বাবারা। তাই এবার প্রশ্ন, রাহাত তার বন্ধুদের নিয়ে এলাকায় একটি পাঠাগার গড়ে তুলেছে, এটি কোন ধরনের সম্পদ? প্রশ্নটি হলো আমার ফারহান সাদিকের কাছে। ফারহান সাদিক, তুমি বলো, রাহাত তার বন্ধুদের নিয়ে এলাকায় একটি পাঠাগার গড়ে তুলেছে, এটি কোন ধরনের সম্পদ? সামাজিক সম্পদ। সামাজিক সম্পদ। থ্যাংক ইউ, তোমার অ্যান্সারটি সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। ওকে, নুহিন ইসলাম শুনতে পাচ্ছ? নুহিন ইসলাম। ইয়েস স্যার। ওকে, সিফাত ট্রেনে করে সিলেট যায় গ্যাস ক্ষেত্র দেখার জন্য, এখানে কোন ধরনের সম্পদের কথা বলা হয়েছে? স্যার সামাজিক সম্পদ। না বাবা, হয়নি, তোমাদের অ্যান্সার হয়নি। রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ স্যার। থ্যাংক ইউ বাবা। রাষ্ট্রীয় সম্পদ, কারণ ভুল বলছে। সব গ্যাস ক্ষেত্র হয়েছে, সকল গ্যাস ক্ষেত্র কি রাষ্ট্রের অধীনে, তাই না? গ্যাস ক্ষেত্রগুলো এগুলো রাষ্ট্রীয় সম্পদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। অবশ্যই। বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ এগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত? জুবায়ের, এরশাদ, অভিন আছো? 1 2 1 5 আমি আমার নাম লিখছি স্যার। তুমি বলো, বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ এগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত? সামাজিক পরিবেশ। গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো বাবা, অ্যান্সারটি হয়েছে। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ স্যার। আজকের ক্লাসে এখানেই প্রশ্ন উত্তর পর্ব শেষ। আমার শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ হিসেবে কিছু প্রশ্ন, সেগুলো বাড়িতে তোমরা নোট খাতায় লিখে রাখবে এবং পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে। আমিও পরবর্তী ক্লাসে তোমাদের বাড়ির কাজগুলো সমাধান করে দেব। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। বাড়ির কাজ হিসেবে তোমাদের প্রথম প্রশ্ন থাকবে, পার্ক এবং খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে? দ্বিতীয় প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি? আমি আবার বলছি, দ্বিতীয় প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি? তৃতীয় প্রশ্ন হিসেবে রয়েছে, রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন? রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন? আবার বলছি, রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন? এই তিনটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমরা বাড়ির কাজগুলো তোমাদের খাতায় লিখে রাখো। আমি পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে পার্ট 3 অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আলোচনা করব। বাড়ির কাজ লেখা হয়েছে বাবারা? জি স্যার। স্যার লেখা হয়েছে। স্যার আমি তানভীর। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। So thank you so much my dear students. Hopefully you all enjoy my class.